বাংলাদেশে ভূমিকা রাখতে পারে পিএসসি সদস্য ডক্টর দেলোয়ার স্যারের কলাম দৈনিক যুগান্তরে। তাহলে যুদ্ধ মানবতা ও সভ্যতার অন্যতম চ্যালেঞ্জ, বলা যায় অন্যতম শত্রু। বিশ্ব সভ্যতার ব্যাপক অগ্রগতি সত্ত্বেও যুদ্ধ নামক ভয়ঙ্কর বাস্তবতা থেকে পৃথিবী পরিত্রাণ লাভ করতে পারেনি। পৃথিবীতে বিভিন্ন ধরনের যুদ্ধ সংঘটিত হয়েছে। ইতিহাসবিদদের কাছ থেকে আমরা জানতে পারি বিশ্বে বর্ষব্যাপী যুদ্ধ হয়েছে, 30 বছরব্যাপী যুদ্ধ হয়েছে, নেপোলিয়নিক যুদ্ধ সংঘটিত হয়েছে, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। লক্ষ্য করার বিষয়, পৃথিবীতে যত বৃহৎ আকারের যুদ্ধ হয়েছে এর প্রায় সবই সংঘটিত হয়েছে ইউরোপে, অর্থাৎ ইউরোপ ছিল যুদ্ধের অন্যতম প্রাণকেন্দ্র। ইউরোপের বাইরেও সারা বিশ্বে নানা সময় নানা যুদ্ধ সংঘটিত হয়েছে। কখনো সাম্রাজ্য রক্ষা করার জন্য, কখনো সাম্রাজ্য বৃদ্ধি করার জন্য যুদ্ধ হয়েছে। অন্য কোনো দেশ বা অঞ্চলকে আক্রমণ করার জন্য যুদ্ধ হয়েছে। ফলে যুদ্ধের ইতিহাস অনেক করুণ। যুদ্ধের ভয়াবহতার সঙ্গে মানবজাতি পরিচিত। যুদ্ধ কীভাবে পৃথিবীকে বিভিন্ন সময় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, বিভিন্ন সভ্যতাকে ধ্বংস করেছে এবং আধুনিক সভ্যতার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে, তা উপলব্ধি করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে অনেক যুদ্ধ সংঘটিত হলেও বৃহৎ শক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়ায়নি। স্নায়ুযুদ্ধের সমাপ্তির পর পূর্ব ইউরোপ, মধ্য ইউরোপ থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে যুদ্ধ সংঘটিত হলেও সেই যুদ্ধগুলো একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল। তারপরও আমরা যুদ্ধের ভয়াবহতা ও নির্মমতা দেখেছি, কিন্তু গত 2 বছর বা এরও বেশি সময় ধরে বিশ্ব যুদ্ধের একটি নতুন মাত্রা আমরা দেখতে পাচ্ছি, যেখানে বৃহৎ শক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইউক্রেন যুদ্ধ আপাত দৃষ্টিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হলেও ইউক্রেনকে সহযোগিতা করার জন্য ন্যাটো ও পশ্চিমা বিশ্ব সরাসরি সামরিক অস্ত্র দিচ্ছে, সামরিক সহায়তা দিচ্ছে। ফলে যুদ্ধটি বস্তুত রাশিয়া ও ন্যাটোর মধ্যেই সংঘটিত হচ্ছে। ফলে একটি ভয়াবহ যুদ্ধের বাস্তবতার মধ্যে আমরা বাস করছি এখন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক বছর ধরে এই যুদ্ধের ভয়াবহতা ও বিভিন্ন দিক নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বক্তব্য রেখেছেন এবং বক্তব্যগুলো অত্যন্ত প্রাসঙ্গিক ও স্পষ্ট। আমরা দেখেছি 2022 ও 23 সালে জাতিসংঘের দুটো গুরুত্বপূর্ণ ভাষণে তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি যুদ্ধের ফলে কী ধরনের বাস্তবতা তৈরি হচ্ছে তিনি তার ইঙ্গিত করেছেন। যুদ্ধের অসংখ্য নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে, যেমন যুদ্ধের কারণে অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধি পায়। যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্ব ব্যাপকভাবে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়াও তার সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে ভয়াবহ নিষেধাজ্ঞার রাজনীতি দেখতে পাচ্ছি আমরা। এর প্রভাবে অর্থনৈতিক সংকট চরমে উঠেছে। এখন আমরা দেখছি গাজা যুদ্ধের ভয়ঙ্কর অবস্থা, দেখছি ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা। এ পরিপ্রেক্ষিতে যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের কারণে অস্ত্র প্রতিযোগিতা, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, মানবতার পতন এবং যুদ্ধের দরুন যে ধরনের অবিশ্বাস ও বৈরিতা তৈরি হয়েছে, সব কিছু বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ফোরামে শান্তির পক্ষে বক্তব্য রাখছেন, সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছেন। গত 25 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত জাতিসংঘের এসকাপের 80তম অধিবেশনে প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এ বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের যুদ্ধবিরোধী অবস্থানে আরও পরিষ্কারভাবে তুলে ধরেছেন তিনি। এ ভাষণটি সমগ্র বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও তিনি এই ভাষণটি দিয়েছেন জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনে এসকাপ, কিন্তু সমগ্র বিশ্বকে সামনে রেখেই তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, এখনই যুদ্ধ বন্ধ হওয়া উচিত এবং যুদ্ধের মাধ্যমে কখনোই কোনো সমাধান আসে না। যুদ্ধের মাধ্যমে নারী, শিশুসহ অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে, যার অন্যতম উদাহরণ হচ্ছে গাজা যুদ্ধ। সেখানে হত্যার শিকার 70 থেকে 75% হলো নারী ও শিশু। শেখ হাসিনা যুদ্ধের একটি মানচিত্র উপস্থাপন করেছেন। একদিকে যেমন ইউক্রেন যুদ্ধ সংঘটিত হচ্ছে, গাজা যুদ্ধ চলছে, ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ছে, একই সঙ্গে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে সংঘটিত গৃহযুদ্ধের কথাও তিনি বলেছেন। যুদ্ধের এই মানচিত্র অত্যন্ত বেদনাদায়ক। যুদ্ধ পুরো বিশ্বকে গ্রাস করে ফেলেছে। যুদ্ধের ভয়াবহতার অন্যতম শিকার হচ্ছে উন্নয়নশীল বিশ্ব তথা বৈশ্বিক দক্ষিণের গ্লোবাল সাউথের দেশগুলো, যেখানে অবস্থান করছে বাংলাদেশের মতো দেশগুলো। প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে কয়েকটি দিক স্পষ্ট। প্রথমত, তিনি অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে যুদ্ধকে না বলার কথা বলেছেন, কারণ যুদ্ধ মানেই হচ্ছে ধ্বংস, সহিংসতা, আগ্রাসন। এই যুদ্ধের মাধ্যমে বিশ্ব একটি চরম সংকটে উপনীত হয়েছে। শেখ হাসিনা যথার্থই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং যুদ্ধের বিরুদ্ধে জোরালো বক্তব্য রেখেছেন। মিয়ানমারে চলমান যুদ্ধ দেশটির ভেতরে চরম সংকট তৈরি করেছে এবং একই সঙ্গে রোহিঙ্গা সংকটকে আরও জটিল করেছে। মিয়ানমারের রাখাইন গণহত্যার ফলে প্রায় 13 লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। এই মুহূর্তে মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে। মিয়ানমারের ভেতরে ও বাইরে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। পুরো অঞ্চলটি ভয়ঙ্করভাবে একটি অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে।
এটি যেমন বাংলাদেশের প্রতিবেশী অঞ্চল বা রাষ্ট্রের বাস্তবতা, একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধের মাধ্যমে নারী ও শিশু হত্যার বিষয়টিও তিনি তুলে ধরেছেন। বিশ্ব অর্থনীতি যে সংকটে পড়েছে সেই সংকটের কথা তিনি বলেছেন। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী শুধু যুদ্ধের ভয়াবহতা ও শান্তি প্রতিষ্ঠার কথা বলেননি, কীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে, কীভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে সেসব বিষয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, আঞ্চলিক সংকট বা দ্বন্দ্বের সমাধান করতে হলে সংলাপের কোনো বিকল্প নেই। এই সংলাপকে স্বাগত জানাতে হবে, সংলাপের আয়োজন করতে হবে। স্নায়ুযুদ্ধের সময় অর্থাৎ 1950-এর দশক থেকে 90-এর দশক পর্যন্ত সংকট আমরা দেখেছি, অনেক যুদ্ধ দেখেছি, কিন্তু সেই সংকট ও যুদ্ধের পাশাপাশি শান্তি প্রক্রিয়া চালু ছিল, শান্তির সংলাপ চালু ছিল, যা বর্তমানে অনুপস্থিত। বর্তমানে কার্যকর কিংবা টেকসই কোনো সংলাপ আমরা দেখতে পাচ্ছি না। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, সংলাপ প্রয়োজন এবং সংলাপের মাধ্যমেই আঞ্চলিক ও আন্তর্জাতিক সংকট সমাধান সম্ভব। এ বিষয়ে একদিকে তিনি যেমন বৃহৎ শক্তিগুলোর দায়িত্বের কথা বলেছেন, একই সঙ্গে জাতিসংঘের নতুন শান্তি এজেন্ডাকে সমর্থন করেছেন, অর্থাৎ জাতিসংঘের ভূমিকাকে তিনি গুরুত্ব দিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের নয়া শান্তি এজেন্ডা পিসকে সমর্থন করেছেন। যেহেতু তিনি এশিয়া প্যাসিফিক অঞ্চলের কথা বলেছেন, সে কারণে তিনি রোহিঙ্গা সংকট থেকে শুরু করে বিভিন্ন সংকট সমাধানে আসিয়ানের ভূমিকার কথা বলেছেন। আসিয়ানের 10টি সদস্য দেশ আছে এবং সংস্থাটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী। আসিয়ানের মাধ্যমে বিভিন্ন আঞ্চলিক সংকট সমাধান করা সম্ভব। তৃতীয়ত, তিনি এই যুদ্ধবন্ধে বা সংঘাত নিরসনে শান্তির পক্ষে বাংলাদেশের অবস্থানের কথা বলেছেন। শুধু বক্তব্য রেখে বাংলাদেশ দায়িত্ব শেষ করছে না। প্রধানমন্ত্রী বাংলাদেশের অভিজ্ঞতা ও অর্জন তুলে ধরেছেন। 1971 সালে বাংলাদেশে গণহত্যা হয়েছে। বাংলাদেশ 1997 সালে পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের উদ্যোগগুলোর কথা তিনি গুরুত্ব দিয়ে বলেছেন। ভারতের সঙ্গে পানি চুক্তি থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তি হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে সামরিক যুদ্ধের পাশাপাশি আরেকটি যুদ্ধ আমরা প্রত্যক্ষ করছি, যা হচ্ছে জলবায়ু যুদ্ধ। এই জলবায়ু যুদ্ধের প্রধান দিক হচ্ছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত বাংলাদেশের মতো দেশগুলোকে ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে এবং সেখানে বাংলাদেশ তার সীমিত সম্পদের মধ্যেও ভূমিকা রাখছে, সেদিকেও প্রধানমন্ত্রী বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য অভিযোজন মিটিগেশনের চেষ্টা করছে এবং সাফল্য অর্জন করছে। বাংলাদেশ এই ক্ষেত্রে অভিজ্ঞতা বিশ্বের সঙ্গে বিনিময় করার কথা বলেছে। চতুর্থত, বর্তমান বিশ্বে একটি নেতৃত্ব সংকট বিরাজ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে বিভিন্ন সংকটে যে দেশগুলো একসময় বড় ভূমিকা পালন করেছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, জার্মানি, ভারত সহ বিভিন্ন দেশ, বর্তমানে বিশ্বে সে দেশগুলো থেকে কোনো আশাবাদ বা দূরদর্শিতা আমরা দেখতে পাচ্ছি না। এই নেতৃত্ব শূন্যতার সময়ে শেখ হাসিনা একটা বড় ভূমিকা রাখছেন। তিনি বিশ্বনেতার অবস্থান থেকেই কথাগুলো বলেছেন। তিনি একদিকে বিশ্বনেতা হিসেবে বিশ্বের সমস্যাগুলো তুলে ধরেছেন, একই সঙ্গে উন্নয়নশীল বিশ্বের অন্যতম মুখপাত্র হিসেবে বক্তব্য রাখছেন। বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের যেসব চ্যালেঞ্জ আমরা দেখছি সেগুলো মোকাবেলা করার জন্য বিশ্ব শক্তিগুলোর এগিয়ে আসার কথা তিনি দৃঢ়ভাবে বলেছেন। তিনি জ্বালানি ব্যবস্থাপনার কথা বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ব্যবস্থাপনার কথা বলেছেন। অ্যাসকাপ অধিবেশনে শেখ হাসিনার বক্তব্যটি বহুমাত্রিক এবং অত্যন্ত গভীর দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং এর মাধ্যমে বর্তমান বিশ্ব বাস্তবতায় যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের ইঙ্গিত তিনি দিয়েছেন। পরিশেষে বর্তমানে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নতুন গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে বঙ্গোপসাগরীয় অঞ্চল তথা দক্ষিণ এশিয়ার কথা সামনে চলে আসে, দক্ষিণ পূর্ব এশিয়ার কথাও চলে আসে। এশিয়ার দেশগুলোর মধ্যে সংহতি ঐক্য বৃদ্ধি করতে হবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভূরাজনৈতিক সংকট থেকে শুরু করে অর্থনৈতিক সংকটের সমাধান করা সম্ভব। এই কথাটি তিনি বারবার বলার চেষ্টা করেছেন। বর্তমান বিশ্ব সংকটকে অর্থনৈতিক, কূটনৈতিক, পরিবেশগত কিংবা সামরিক যেভাবে আমরা বিবেচনা করি না কেন, সেখানে এশিয়ার দেশগুলোর একটা বড় ভূমিকা রয়েছে। ভূমিকা পালন করতে হলে এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা ও ঐক্য বাড়াতে হবে। এই ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা রয়েছে, আসিয়ানের ভূমিকা রয়েছে, এশিয়ার গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে চীন, ভারত, জাপানের ভূমিকা রয়েছে। বাংলাদেশও এই ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। শেখ হাসিনার মতো বিশ্বের আরও নেতাদের এসব বিষয়ে, যেমন যুদ্ধ বন্ধ করা, যুদ্ধকে না বলার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে এবং একটি সুন্দর মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ, এটা শেয়ার ভিজের নিউজ। তো
একটি দেশের সার্বিক উন্নয়নে নারীর অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়ন অপরিহার্য। প্রাসঙ্গিকভাবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতার বিখ্যাত দুটি চরণ, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এটা বিশ্লেষণ করলে দেখা যায় নারী পুরুষের সম্মেলনে সৃষ্ট এই পৃথিবীতে দুজনই অপরিহার্য। কিন্তু আমরা জানি যুগ যুগ ধরে রাষ্ট্র, সমাজ এবং জনজীবনে সুবিধাভোগের ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার। এই অবস্থার উত্তরণে নারীদের প্রতিনিয়ত করতে হয়েছে সংগ্রাম। নারীর অধিকার মানবাধিকার হিসেবে সর্বজন স্বীকৃত। নারী পুরুষ একজন আরেকজনের পরিপূরক হলেও 19 শতকের গোড়ার দিকে মেয়েরা বাড়ির বাইরে পা রাখার কথা ভাবতেও পারত না। পড়াশোনা ছিল কল্পনার বাইরে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের চিন্তাধারা বদলে যাচ্ছে সমাজ ব্যবস্থা। এখন আর নারীরা অবাধে পড়াশোনার পাশাপাশি নানা পেশায় কাজ করছে। এই পরিবর্তন হঠাৎ করেই আসেনি। এই উপমহাদেশের নারীদের অন্ধকার কূপ থেকে টেনে আনতে সবার আগে হাত বাড়িয়েছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন রক্ষণশীল সমাজের শৃঙ্খল ভেঙে নারী সমাজে শিক্ষার আলো জ্বালিয়ে ক্ষমতায়নের পথ দেখিয়ে গেছেন। আশার কথা হলো দিনে দিনে মানুষের মাঝে সচেতনতা বেড়েছে। সব মানুষের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণে জাতিসংঘ কর্তৃক সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র 1948 গৃহীত হয়েছে। ঘোষণাপত্র অনুসারে মানুষ হিসেবে নারীর এই প্রাপ্য অধিকার কেউ কেড়ে নিতে পারে না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সময়ের চেয়ে অনেক বেশি এগিয়েছিলেন। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন, নারীর অধিকার নিশ্চিত করেছেন, সংবিধানে নারীর অধিকার সমুন্নত রেখেছেন, পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়নের কথা সমানভাবে বলেছেন। সংবিধানের 19, 27, 28 এবং 29 অনুচ্ছেদে নারীর অধিকার নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রের সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। পুরুষ ও নারীর মধ্যে সমতা ত্বরান্বিত করার লক্ষ্যে সংবিধান 28(4) উপ-অনুচ্ছেদে বিশেষ বিধানও রাখা হয়েছে। সংবিধানের এই বলিষ্ঠ পদক্ষেপ সেই সময়ের সামাজিক পরিবেশ বা রাজনৈতিক পরিবেশে কঠিন কাজ হলেও বঙ্গবন্ধু সেটা করে গেছেন। জাতিসংঘ কর্তৃক 1979 সালে গৃহীত নারীর প্রতি সব প্রকার বৈষম্য বিলোপ সিডাও সনদের প্রতিটি অনুশাসনই বঙ্গবন্ধু 1972-এর সংবিধান এখনও বিদ্যমান। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর হাতে নির্যাতনের শিকার মা বোনদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় করে রাখা, তাদের পুনর্বাসনের লক্ষ্যে 1972 সালে বাংলাদেশ নারী পুনর্বাসন বোর্ড প্রতিষ্ঠা করেন। সমাজে তাদের প্রতিষ্ঠিত করার জন্য বঙ্গবন্ধু এই নারীদের বীরাঙ্গনা সম্মাননা উপাধিতে ভূষিত করেন। বঙ্গমাতা বেগম ফাজিলাতুন্নেসা মুজিব বীরাঙ্গনা নারীদের বিয়ের ব্যবস্থা সহ পারিবারিক ও সামাজিকভাবে পুনর্বাসনের সর্বাত্মক সহায়তা করেন। বঙ্গবন্ধু 1974 সালে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে নারী পুনর্বাসন বোর্ডকে বাংলাদেশ নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশনে রূপান্তরিত করেন, যা পরবর্তীতে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। নারীকে সুযোগ দেওয়া হলে সে শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান, ক্রীড়া, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সব ক্ষেত্রেই তার যোগ্যতা প্রমাণ করতে পারে, পুরুষের সঙ্গে সমান তালে এগিয়ে যেতে পারে। তার শত শত উদাহরণ রয়েছে এবং তার শত শত উদাহরণ বাংলাদেশে বর্তমান। বঙ্গবন্ধু নারীর রাজনৈতিক নেতৃত্ব বিকাশের জন্য সংবিধানের 65(3) অনুচ্ছেদে নারীর জন্য জাতীয় সংসদের আসন সংরক্ষিত রাখা হয়। এছাড়া 65(2) অনুচ্ছেদের অধীনে প্রত্যক্ষভাবে নির্বাচিত 300 আসনেও নারীর অংশগ্রহণের সুযোগ রয়েছে। সংবিধানের 65(3) অনুচ্ছেদের আলোকে সংরক্ষিত 15 জন নারী সদস্য নিয়ে প্রথম সংসদের যাত্রা শুরু হয়। পরে তা পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 50 জনে উন্নীত হয়। তো নির্বাচন কমিশনের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের অন্যতম শর্ত হিসেবে 2020 সালের মধ্যে রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতে শতকরা 33% নারী আসন নারীদের জন্য বরাদ্দ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দলের নির্বাচন কমিশনের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের অন্যতম শর্ত হিসেবে 2020 সালের মধ্যে রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতে শতকরা 33% আসন নারীদের জন্য বরাদ্দ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রযাত্রা বিস্ময়কর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 350 জন সদস্য সংসদের মধ্যে 70 জন নারী সদস্য রয়েছেন। একাদশ সংসদের তুলনায় নির্বাচিত নারী সংসদ
সদস্যদের সংখ্যা কিছুটা কম হলেও নারী মন্ত্রীর সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী সহ বর্তমানে 8 জন নারী মন্ত্রী পরিষদের দায়িত্ব পালন করছেন। এবারই প্রথম অর্থ মন্ত্রণালয়ে একজন নারী প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় সংসদের উদ্যোগে গঠিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিটিতেই নারী সংসদ সদস্যের অন্তর্ভুক্তি রয়েছে। 2013 সালে নবম জাতীয় সংসদে ডক্টর শিরিন শারমিন চৌধুরী স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে পরপর চতুর্থ মেয়াদে স্পিকার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী গত 9 অক্টোবর 2014 তারিখে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। তিনি প্রথম বাংলাদেশি সিপিএ চেয়ারম্যান। কমনওয়েলথভুক্ত দেশগুলোর গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে সিপিএ। সাধারণত নারীরা ঘর সংসারের কাজে ব্যস্ত থাকে এবং তাদের এই কাজের কোনো মূল্যায়ন করা হয় না। কিন্তু নারী পুরুষের সম অংশগ্রহণ ব্যতি রেখে দেশকে উন্নত বিশ্বে পৌঁছানো সম্ভব নয়। সেদিকে লক্ষ্য রেখে জননেত্রী শেখ হাসিনার সরকার জাতীয় নারী উন্নয়ন নীতি, পঞ্চবার্ষিক পরিকল্পনা, জেন্ডার রেসপন্সিভ বাজেট বাস্তবায়ন করছে। নারীর অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তাদের 10% সুদে বিনা জামানতে 25 লাখ টাকা পর্যন্ত লোন প্রদানের সুযোগ রেখেছে। তাহলে নারীর অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তাদের 10% সুদে বিনা জামানতে 25 লক্ষ টাকা পর্যন্ত লোন প্রদানের সুযোগ রেখেছে। তৃণমূলের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য তাদের জীবন দক্ষতামূলক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তথ্য প্রযুক্তি ও কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত বেকার মহিলাদের আত্মকর্মসংস্থান এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। মহিলারা ঘরে বসে ফ্রিল্যান্সার ট্রেনিং গ্রহণ করে আয় করতে পারায় তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। নারীদের ব্যবসায় উৎসাহ প্রণোদনা প্রদান সহ উদ্যোক্তা সৃজনে সরকার বহুমুখী পদক্ষেপ রয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্প এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তা কর্তৃক এসএমই ঋণ প্রাপ্তির সুবিধার্থে নারী উদ্যোক্তাদের গ্রুপ ভিত্তিক এসএমই ঋণ প্রদানের নীতিমালা প্রণয়ন করা হয়েছে। প্রতিটি ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ে নারী উদ্যোক্তাদের জন্য আবশ্যিকভাবে উইমেন এন্টারপ্রেনিয়র ডেডিকেটেড ডেস্ক খোলা হয়েছে। নারী উদ্যোক্তাদের কম সুদে ঋণ দেওয়া হচ্ছে। নারীর সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থায় নারী কর্মকর্তাদের অংশগ্রহণ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান আমলে আইন ছিল কোনো মেয়ে জুডিশিয়াল সার্ভিসে প্রবেশ করতে পারবে না। বঙ্গবন্ধু সে আইন পরিবর্তন করে মেয়েদের জন্য সব পেশা উন্মুক্ত করে দিয়েছিলেন। আমাদের সংবিধানের 29(1) অনুচ্ছেদ আলোকে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। 29(3) খ অনুচ্ছেদে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারেন সে উদ্দেশ্যে তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হতে রাষ্ট্রকে নিবৃত্ত করবে না। এই বিধানের আওতায় নারীদের বিভিন্ন পর্যায়ে বিনিয়োগের সমসুযোগ থাকার পরেও বিশেষ সুযোগ হিসেবে নির্ধারিত কোটায় চাকরি পাওয়ার ক্ষেত্রে নিয়োগ পাওয়ায় চাকরির ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। আগে নারীদের মেডিকেল কোর্স ছাড়া আর কোথাও চাকরির সুযোগ ছিল না। বর্তমানে প্রতিটি ক্ষেত্রে দেশের মেয়েরা যাতে কাজের সুযোগ পায়, কর্মক্ষেত্র বিস্তৃত হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং 3 বাহিনীর বর্ডার গার্ডেও নারীদের নিয়োগের ব্যবস্থা করেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নারী বিচারপতি নিয়োগের উদ্যোগ গ্রহণ করে সরকার। এখন অনেক নারী বিচারক হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এমনকি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শান্তিরক্ষা মিশনে পুলিশ বাহিনীর একটি নারী কন্টিনজেন্ট কঙ্গোতে খুব ভালো কাজ করায় মেয়েদের পদায়নের চাহিদা বেড়ে যায়। সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সর্বত্রই মেয়ের অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দূতাবাসেও নারী কর্মকর্তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, মহাপরিচালক, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব অথবা সিনিয়র সচিব পদে দায়িত্ব পালন করে মেয়েরা তাদের নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। প্রবাসে বিভিন্ন পেশায় নিয়োজিত নারীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বিনিয়োগ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় হচ্ছে। সরকার কর্তৃক প্রতিষ্ঠিত প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে নারী কর্মীরা তাদের আর্থিক অবস্থার উন্নয়নের সুযোগ পাচ্ছে।
বাংলাদেশের অর্থনীতিতে মোটা দাগের পরিসংখ্যানে দেখা যায় দেশজ উৎপাদনের 20% রয়েছে নারীর অবদান। তাহলে জিডিপির 20% আছে নারীর অবদান। এছাড়াও এনজিও সেক্টরে নারীদের বিশাল অবদান রয়েছে। নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতনের প্রতিরোধে নারীদের নেতৃত্বে বিভিন্ন এনজিও যেমন বাংলাদেশ মহিলা পরিষদ, ব্র্যাক, আইন ও সালিশ কেন্দ্র বা আশক, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, ব্লাস্ট, মানুষের জন্য ফাউন্ডেশন প্রভৃতি বলিষ্ঠ ভূমিকা রাখছে। গার্মেন্টস শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ন করেছে, পাশাপাশি নারী উদ্যোক্তাও বেড়েছে। তৈরি পোশাক শিল্পের বিকাশে অন্যতম নিয়ামক শক্তির ভূমিকায় রয়েছেন আমাদের নারীরা। এই শিল্পের মোট শ্রমিকের 80% নারী। বাংলাদেশের নারীরা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া তথা সাংবাদিকতায়ও রয়েছে আমাদের নারীদের সরব পদচারণা। নারী তার মেধা আর পরিশ্রম দিয়ে সংবাদ সংগ্রহ ও উপস্থাপনায় পারদর্শিতার পরিচয় দিচ্ছে। আগে সন্তানের পরিচয়ের ক্ষেত্রে শুধু পিতার নাম ব্যবহার করা হতো। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2010 সালে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় পিতার নামের সঙ্গে মায়ের নাম যুক্ত করে জনজীবনের সব স্তরে সন্তান সন্ততির পরিচয়ের ক্ষেত্রে পিতার নামের সঙ্গে মায়ের নাম উল্লেখ করা বাধ্যতামূলক করেন। সন্তান পরিচয়ের সব ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার এই বিশেষ উদ্যোগ নারীর ক্ষমতায়নের ভিত্তিকে আরও মজবুত করেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্য গ্লোবাল জেন্ডার গ্যাপ 2023 শীর্ষক প্রতিবেদনের আলোকে লিঙ্গ সমতায় বিশ্বের 146টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান 65তম এবং টানা নবমবারের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। প্রতিবেদনে বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে নারী ও পুরুষের বৈষম্য এবং বিভিন্ন সময় এই বৈষম্য দূরীকরণে দেশগুলোর অগ্রগতি তুলে ধরা হয়। মূলত 4টি ক্ষেত্র: স্বাস্থ্য ও গড়ায়ু, শিক্ষার সুযোগ এবং অর্থনীতিতে অংশগ্রহণ এবং রাজনৈতিক ক্ষমতায়নে নারী পুরুষের বৈষম্য বিশ্লেষণ করে তৈরি করা প্রতিবেদনে বাংলাদেশের তুলনায় দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলো অনেক পিছিয়ে আছে। এই কথা নিশ্চিতভাবেই বলা যায় যে বাংলাদেশের নারীদের শিক্ষিত ও দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধু 1972-এর সংবিধানে সুস্পষ্ট বিধান রেখে গেছেন। তারই ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়নে বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জননেত্রী শেখ হাসিনা সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ড এবং বহুমুখী কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নারীর সক্রিয় অংশগ্রহণ এবং নারীর রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার কাজ এগিয়ে চলছে। বাংলাদেশের সামাজিক উন্নয়নের সব সূচকেই নারীর বিশাল অবদান রয়েছে। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে খেলাধুলায় সরকারের উৎসাহ ও প্রণোদনা নিয়ে নারীরা অংশগ্রহণ করছে এবং কৃতিত্বের স্বাক্ষর রাখছে। এক কথায় তৃণমূল থেকে হিমালয়ের শিখর জয়, রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সব অঙ্গনে রাষ্ট্র, সরকার এবং সমাজের কাছ থেকে সুযোগ পাওয়া মাত্রই নারীরা এগিয়ে এসেছে এবং এগিয়ে যাচ্ছে। ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে অর্থায়ন কোথায়? বিংশ শতাব্দীর বিশ্বে এক নয়া কিন্তু প্রভাবশালী ধারণা হিসেবে আগমন ঘটেছে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির। অর্থনীতির ভাষায় ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি হলো সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং অনুসন্ধানের সঙ্গে সম্পর্কিত একটি ধারণা। অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীবিকার উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি এবং সমুদ্রের ইকোসিস্টেম সংরক্ষণের জন্য সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারকে ব্লু ইকোনমি বলা হয়। মহাসাগর, সমুদ্র ও উপকূল সম্পর্কিত সব অর্থনৈতিক কর্মকাণ্ড সহ এর সঙ্গে সংযুক্ত অন্যান্য খাতের বিস্তৃত পরিসর নিয়ে যে অর্থনীতি, সেটি হলো ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বা এসডিজি 14তম লক্ষ্যমাত্রা জলের নিচের লাইফ, এসডিজি 14 হচ্ছে জলের নিচের জীবন বা লাইফ আন্ডার ওয়াটার, লাইফ বিলো ওয়াটার। এর টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর এবং বিভিন্ন সামুদ্রিক সম্পদ রক্ষা করা, টেকসইভাবে ব্যবহারের কথা বলা হয়েছে, যা বহুলাংশে ব্লু ইকোনমি ধারণার সঙ্গে সম্পৃক্ত। বিশ্ব অর্থনীতিতে বর্তমানে 3 থেকে 5 ট্রিলিয়ন ডলার মূল্যের কর্মকাণ্ড হচ্ছে সমুদ্রকে ঘিরে। বিশ্বের মানুষের 15% আমিষের যোগান দিচ্ছে সমুদ্রের মাছ ও উদ্ভিদ। বিশ্বের 30% প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেল আসছে সাগর থেকে। বিশ্ব বাণিজ্যের 80% হয় সমুদ্র ব্যবহার করে। বিশ্বজুড়ে প্রায় 300 কোটি মানুষ সাগর, মহাসাগরের উপর নির্ভরশীল এবং প্রায় 35 কোটি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সাগরের সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশের ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি
বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল হিসেবে ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমার বিরোধ কাটিয়ে মোট 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকায় বাংলাদেশের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 2012 সালের 14 মার্চ মিয়ানমারের ইটলস জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 2012 সালের 14 মার্চ মিয়ানমারের সাথে বিরোধপূর্ণ 80,000 বর্গ কিলোমিটারের সমুদ্র এলাকা নিয়ে রায় দেন, যেখানে ওই রায়ের ফলে প্রায় 70,000 বর্গ কিলোমিটার বাংলাদেশের অধিকারে আসে। এছাড়া 2014 সালের 7 জুলাই আন্তর্জাতিক আদালতের রায়ে ভারতের সঙ্গে পিসিএ, যেটা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন সম্ভবত, তো ওইটাতে হচ্ছে আন্তর্জাতিক আদালতের রায়ে ভারতের সঙ্গে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয় এবং এই বিশাল সমুদ্র এলাকার দেশের জন্য এক বিরাট প্রাকৃতিক পুঁজি ও সম্পদ, যার যথাযথ ব্যবহার করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক প্রভাব রাখার সুযোগ থাকে। বিশ্বব্যাংকের এক হিসাবে দেখা যায় 2015 সালে বাংলাদেশের অর্থনীতিতে সমুদ্র অর্থনীতির অবদান প্রায় 6.9 বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য। প্রায় 1,30,00,000 বাংলাদেশি মাছ শিকার এবং 60 লাখ বাংলাদেশি সমুদ্রের পানি থেকে লবণ তৈরি ও জাহাজ নির্মাণ শিল্পে জড়িত। দেশের প্রায় 3 কোটি মানুষ তাদের বিশ্বব্যাংকের এক হিসাবে দেখা যায় 2015 সালে বাংলাদেশের অর্থনীতিতে সমুদ্র বা নীল অর্থনীতির অবদান প্রায় 6.2 বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য। প্রায় 1,30,00,000 বাংলাদেশি মাছ শিকার এবং 60 লাখ বাংলাদেশি সমুদ্রের পানি থেকে লবণ তৈরি ও জাহাজ নির্মাণ শিল্পে জড়িত। দেশের প্রায় 3 কোটি মানুষ তাদের জীবন ও জীবিকার প্রশ্নে সমুদ্রের উপর নির্ভরশীল। সামুদ্রিক মাছ ও শৈবাল রপ্তানি থেকে বছরে বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। যথাযথভাবে জলজ, মৎস্য, জলজ সম্পদ সহ প্রাকৃতিক সম্পদ আহরণের শিপিং তথা সামুদ্রিক পরিবহন, বাণিজ্য এবং সমুদ্রকেন্দ্রিক পর্যটন খাতকে কাজে লাগানো গেলে বাংলাদেশের বার্ষিক বাজেটের বড় অংশ এই ব্লু ইকোনমির মাধ্যমে যোগান দেওয়া সম্ভব। এদেশে শুধু ইলিশকে কেন্দ্র করে 25 লাখ লোকের আয় এবং কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা থেকে বছরে 130 কোটি মার্কিন ডলারের অর্থ জেনারেট হচ্ছে। সুনীল অর্থনীতির অর্থায়ন সম্ভাবনার তুলনায় বাংলাদেশের সমুদ্রকেন্দ্রিক অর্থনীতি এখনও সেভাবে কাজে লাগানো হয়নি। সাম্প্রতিক সময়ে দেশের দক্ষিণাঞ্চল এবং সমুদ্রকে বিশেষ গুরুত্ব দিয়ে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। মংলা বন্দরকে আধুনিকীকরণ, কক্সবাজারের মাতার বাড়িতে বিদ্যুৎ কেন্দ্র ও দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর তৈরির মতো প্রকল্প উপকূল এবং সমুদ্রকেন্দ্রিক উন্নয়নের প্রচেষ্টাকে জোরদার করছে। সঠিক পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা গেলে 2030 সালে এই খাতে প্রতি বছরে 2.5 লাখ কোটি ডলার আয় করা সম্ভব হবে। তবে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতিকে বাংলাদেশে তার সুনীল অর্থনীতির অর্থায়ন সম্ভাবনার তুলনায় বাংলাদেশের সমুদ্রকেন্দ্রিক অর্থনীতিকে এখনও সেভাবে কাজে লাগানো হয়নি। সাম্প্রতিক সময়ে দেশের দক্ষিণ অঞ্চল এবং সমুদ্রকে বিশেষ গুরুত্ব দিয়ে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। মংলা বন্দরকে আধুনিকীকরণ, কক্সবাজারের মাতার বাড়িতে বিদ্যুৎ কেন্দ্র ও দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর তৈরির মতো প্রকল্প উপকূল ও সমুদ্রকেন্দ্রিক উন্নয়নের প্রচেষ্টাকে জোরদার করেছে। সঠিক পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা গেলে 2030 সালে এই খাতে প্রতি বছর 2.5 লাখ কোটি ডলার আয় করা সম্ভব হবে। তবে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতিকে বাংলাদেশে তার সম্ভাবনার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে হলে প্রয়োজন বিপুল অর্থ ও বিনিয়োগ। এরই মধ্যে হয়ে যাওয়া উন্নয়নগুলো সরকারের অর্থায়নে হলেও আগামীতে বৃহৎ উন্নয়ন কর্মকাণ্ডের চেষ্টা শুধু সরকারি অর্থায়নে কোনোভাবেই সম্ভব নয়। পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক বিভাগের জিইডি হিসাব অনুযায়ী 2030 সালের এসডিজি বাস্তবায়নের জন্য এই সময়কালেই এসডিজি অর্জনের জন্য বাংলাদেশের অতিরিক্ত 928.48 বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন, যার 85.1%ই অর্থায়ন অভ্যন্তরীণ উৎস থেকে যোগান দিতে হবে এবং 42.1% অর্থায়ন হওয়া চাই বেসরকারি খাতের মাধ্যমে। আর বিপুল অর্থের যোগানে সবচেয়ে সম্ভাবনাময় খাত দেশের পুঁজিবাজার।
পুঁজিবাজারের মাধ্যমে সমুদ্র অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার উন্নয়ন প্রকল্পের অর্থায়ন সম্ভব। পুঁজিবাজারের মাধ্যমে সমুদ্র অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত কোম্পানিগুলোর যেমন ডেট ইকুইটি বাজার ব্যবহার করে অর্থ সংগ্রহ করতে পারে, তেমন বন্ড বাজারকে কাজে লাগিয়ে সরকারি বেসরকারি সব খাতের সুযোগ রয়েছে বিনিয়োগ আকর্ষণ করার। ব্লু ইকোনমির জন্য বিশেষায়িত ব্লু বন্ডের মাধ্যমে পুঁজিবাজারের অর্থায়ন হতে পারে। এছাড়া বিশ্বব্যাপী জলবায়ু সচেতনতার এই সময়ে পরিবেশবান্ধব ব্লু বন্ড বিদেশি বিনিয়োগকারীদেরও আকর্ষণ করবে জোরালোভাবে। বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য দেশের পুঁজিবাজারের সুযোগ সম্ভাবনাকে কাজে লাগাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কাজ করছে। দেশে পরিবেশবান্ধব প্রকল্প ও উদ্যোগে পুঁজিবাজার হতে অর্থায়ন ও বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরিতে চেষ্টা চলছে। গত বছরের 16 মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের মধ্যে ন্যাশনাল সাস্টেইনেবিলিটি বন্ড গাইডলাইন্স বিষয়ে সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়। ফলে বাংলাদেশে সাস্টেইনেবিলিটি বন্ড সার্ভিস প্রোভাইডারদের সক্ষমতা বৃদ্ধিতে সাস্টেইনেবিলিটি বন্ডের ধারণাকে উৎসাহিতকরণ এবং বাংলাদেশে ন্যাশনাল সাস্টেইনেবিলিটি বন্ড গাইডলাইন্স বাস্তবায়নে সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। এছাড়া রিপোর্টিং ফ্রেমওয়ার্ক শক্তিশালীকরণ, টেকসই বন্ড, ব্লু গ্রিন পিঙ্ক বন্ড সহ সম্পর্কিত ফ্রেমওয়ার্ক উন্নয়ন এবং কর্পোরেট গভর্নেন্স কোড রিভিশনে একসঙ্গে কাজ করছে বিএসইসি ও আইএফসি। বিসেক এবং আইএফসি। আচ্ছা, 2023 সালের 3 জুলাই জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সঙ্গে বিসেক টেকনিক্যাল কোঅপারেশন ফর স্ট্রেংথেনিং দ্য ইকোসিস্টেম অফ এসডিজি বন্ডস ইন বাংলাদেশ শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষর করে। ওই সমঝোতা স্মারকের অধীনে ইউএনডিপি বাংলাদেশ এসডিজি ইম্প্যাক্ট স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে একটি প্রভাব পরিমাণ ইম্প্যাক্ট মেজারমেন্ট এবং রিপোর্টিং কাঠামো ডিজাইন করতে সহায়তা করছে। এছাড়া বন্ড বরাদ্দ এবং প্রভাব রিপোর্টিং উন্নয়ন ইস্যু পরবর্তী থেকে শুরু করে ইস্যু পরবর্তী পর্যন্ত এসডিজি টিম্যাটিক বন্ড পরিচালনা, ইস্যুকারী ও বিনিয়োগকারীদের মধ্যে টিম্যাটিক বন্ড জনপ্রিয় করার জন্য স্টেক হোল্ডারদের সম্পৃক্ততায় সহায়তা এবং সর্বোপরি একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি ও দীর্ঘমেয়াদী সক্ষমতা বৃদ্ধির সহায়তা সহ প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ইউএনডিপি। বাংলাদেশে পরিবেশ বান্ধব বন্ড ও সংশ্লিষ্ট সিকিউরিটিজের বাজার তৈরি এবং তার সঠিক ব্যবস্থাপনা ও প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। বাংলাদেশে পরিবেশ বান্ধব বন্ড ব্যবহার করে আগামীতে সরকারি বেসরকারি শিল্প ও প্রকল্পের অর্থায়ন করা সম্ভব হবে। ফলে সরকার ও সরকারি ফান্ডের উপর যেমন চাপ কমবে, একই সঙ্গে দেশের জনগণ বন্ডে বিনিয়োগ করে দেশের শিল্প বাণিজ্য উন্নয়ন খাতের সম্প্রসারণ ও উন্নয়ন অংশগ্রহণ করতে পারবে। ব্লু বন্ডের সম্ভাবনা ব্যবহার করে দেশের জনগণের সঞ্চয় ও উদ্ধৃত অর্থকে সঠিকভাবে চ্যানেলিংয়ের মাধ্যমে দেশের অর্থনীতি নতুন রূপ পেতে পারে। এভাবে অভ্যন্তরীণ সঞ্চয় ও সম্পদকে বিনিয়োগে পরিণত করে সমুদ্র অর্থনীতির বিকাশ ঘটিয়ে দেশকে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা করা যায়। তাহলে সুনীল অর্থনীতি এবং বাংলাদেশের অপার সম্ভাবনা, শেয়ারবিজ নিউজ। ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি হচ্ছে সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি। 1994 সালে বেলজিয়ামের অধ্যাপক গুন্টার পাউলি ভবিষ্যতে অর্থনীতির রূপরেখা প্রণয়নের একটি টেকসই এবং পরিবেশবান্ধব মডেল হিসেবে সুনীল অর্থনীতির ধারণা দেন। মাছ ও মৎস্য সম্পদের মাধ্যমে খাবার চাহিদা মেটায় সমুদ্র। মানুষ ও পণ্য পরিবহনের একটি মাধ্যম হচ্ছে সমুদ্র। এছাড়া সমুদ্র নানা ধরনের প্রাকৃতিক খনিজ সম্পদ যেমন বালি, লবণ, কোবাল্ট, গ্রাভেল, কপার প্রভৃতির আধার হিসেবে ব্যবহার করা হয়। তেল ও গ্যাস আহরণ ক্ষেত্র হিসেবে সমুদ্রের প্রয়োজন হয়। এইসব উপাদান সমষ্টিকে বলা হয় সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি। বিশ্বব্যাপী সুনীল অর্থনীতির চিত্র লক্ষ্য করলে দেখা যায় বছরব্যাপী 3 থেকে 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে সমুদ্রকে ঘিরে। বিশ্বের 430 কোটি মানুষের 15% আমিষের যোগান দিচ্ছে সামুদ্রিক মাছ, উদ্ভিদ ও জীবজন্তু। পৃথিবীর 30% গ্যাস ও জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সমুদ্রতলের
বিভিন্ন গ্যাস ও তেল ক্ষেত্র থেকে। এছাড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে সমুদ্র নির্ভর ওষুধ শিল্প গড়ে তোলা সম্ভব। ধারণা করা হচ্ছে 2015 সালে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় 900 কোটি। বিপুল জনগোষ্ঠীর খাবার যোগান দিতে বিশ্ববাসীর হতে হবে সমুদ্রের মুখাপেক্ষী। সমগ্র বিশ্ব ক্রমেই সুনীল অর্থনীতি জনপ্রিয় হচ্ছে। বিগত বছরগুলোয় যত আন্তর্জাতিক সম্মেলন হয়েছে তার সবগুলোতেই সুনীল অর্থনীতি ছিল আলোচনার কেন্দ্রে। অর্থনৈতিক সহায়তা উন্নয়ন সংস্থা OECD, এরপরে হচ্ছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি UNEP, বিশ্ব ব্যাংক অর্থাৎ OECD, ইউনেপ, এরপরে হচ্ছে বিশ্ব ব্যাংক, খাদ্য ও কৃষি সংস্থা বা FAO, ইউরোপিয়ান ইউনিয়ন বা EU প্রভৃতি আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি বিভিন্ন ছোট বড় দেশ সুনীল অর্থনীতি নির্ভর উন্নয়ন কৌশল প্রণয়ন করছে। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে সমুদ্র নির্ভর সুনীল অর্থনীতির বদৌলতে। 2012 ও 2014 সালে আন্তর্জাতিক আদালতের রায়ে মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তি হয় এবং 1,18,813 বর্গ কিলোমিটারের সমপরিমাণ টেরিটোরিয়াল সমুদ্র এলাকায় বাংলাদেশের নিরঙ্কুশ কর্তৃত্ব, অধিকার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। এর আয়তন প্রায় আরেকটি বাংলাদেশের সমান হওয়ায় এই সমুদ্র বিজয়ের পর খুলে গেছে নীল বিপ্লবের অপার দুয়ার। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও ভিশন 2041 অর্জনে সুনীল অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সমুদ্রে অবস্থিত বিশাল জলরাশি এবং এর তলদেশের বিশাল সম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে ব্লু ইকোনমির মাধ্যমে। ধারণা করা হয় বঙ্গোপসাগরের তলদেশে যে খনিজ সম্পদ রয়েছে তা পৃথিবীর অন্য কোনো সাগর উপসাগরে নেই। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে সমুদ্র সম্পদের অবদান মাত্র 9.6 বিলিয়ন মার্কিন ডলার অথবা 6%। দেশের স্থলভাগের প্রায় সমপরিমাণ সমুদ্র সীমা এবং মূল্যবান সম্পদের ভাণ্ডার। ভারত ও মিয়ানমার থেকে অর্জিত সমুদ্র সীমায় 26টি ব্লক রয়েছে ইজারা দিয়ে। এসব ব্লক থেকে প্রায় বাংলাদেশে বর্তমানে অর্থনীতিতে সমুদ্র সম্পদের অবদান মাত্র 9.6 বিলিয়ন মার্কিন ডলার অথবা 6%। দেশের স্থলভাগের প্রায় সমপরিমাণ সমুদ্র সীমা এখন মূল্যবান সম্পদের ভাণ্ডার। ভারত ও মিয়ানমার থেকে অর্জিত সমুদ্র সীমায় 26টি ব্লক রয়েছে ইজারা দিয়ে। এসব ব্লক থেকে প্রায় 40 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া সম্ভব মনে করছেন সংশ্লিষ্টরা। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে 2017 সালে ব্লু ইকোনমি সেল গঠন করে সরকার। সমুদ্র সম্পদ সুরক্ষায় 2019 সালে ম্যারিটাইম জোন অ্যাক্ট করেছে সরকার। সমুদ্র সীমা বিজয়ের ফলে ব্লু ইকোনমির ক্ষেত্রে বাংলাদেশ দুই ধরনের সম্পদ অর্জন করেছে, একটি হচ্ছে প্রাণীজ এবং অপরটি অপ্রাণীজ। প্রাণীজের মধ্যে রয়েছে মৎস্য সম্পদ, সামুদ্রিক প্রাণী, আগাছা, গুল্মলতা ইত্যাদি। এছাড়া বঙ্গোপসাগরের বিপুল পরিমাণ আগাছা প্রক্রিয়াজাতকরণ করে বিভিন্ন রোগের ওষুধ তৈরি করা যায়। এসব আগাছার মধ্যে স্পিরুলিনা অত্যাধিক মূল্যবান। তাহলে সমুদ্রে শুধু মাছ রয়েছে প্রায় 500 প্রজাতির। এছাড়া চিংড়ি 36 প্রজাতির, কাঁকড়া 20 প্রজাতির এবং শামুক ও ঝিনুক রয়েছে 336 প্রজাতির। সেই সঙ্গে রয়েছে শেলফিশ, অক্টোপাস, হাঙর সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী। অপ্রাণীজ সমুদ্রের মধ্যে খনিজ ও খনিজ ধরনের সম্পদ যেমন তেল, গ্যাস, চুনাপাথর প্রভৃতি। আরও রয়েছে 17 ধরনের মূল্যবান খনিজ বালি যেমন জিরকন, রোটাইল, সিলিমানাইট, ইলমেনাইট, ম্যাগনেটাইট, গ্যানেট, কায়ানাইট, মোনাজাইট, লিকোসিন ইত্যাদি, যার মধ্যে মোনাজাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া সিমেন্ট বানানোর উপযোগী প্রচুর ক্লে রয়েছে সমুদ্রের তলদেশে। তাছাড়া সামুদ্রিক মাছ সঠিকভাবে আহরণ করতে পারলে নিজ দেশের চাহিদা মিটিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব। তাছাড়া সামুদ্রিক মাছ থেকে খাবার, মাছের তেল দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ, সস, চিটোসান প্রভৃতি তৈরি করা সম্ভব, যার ফলে নতুন ধরনের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদেশে রপ্তানি করে দেশের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যেতে পারে। এরই মধ্যে সামুদ্রিক অর্থনীতির বিকাশের জন্য 26টি সম্ভাবনাময় কার্যক্রম চিহ্নিত করেছে সরকার। এগুলো হলো শিপিং
উপকূলীয় শিপিং, সমুদ্রবন্দর, ফেরির মাধ্যমে যাত্রী সেবা, অভ্যন্তরীণ জলপথে পরিবহন, জাহাজ নির্মাণ, জাহাজ রিসাইক্লিং, শিল্প, মৎস্য, সামুদ্রিক জলজ পণ্য, সামুদ্রিক জৈব প্রযুক্তি, তৈল ও গ্যাস, সমুদ্রের লবণ উৎপাদন, মহাসাগরের নবায়নযোগ্য শক্তি, ব্লু এনার্জি, খনিজ সম্পদ, বালি, নুড়ি এবং অন্যান্য দ্রব্য, সামুদ্রিক জেনেটিক সম্পদ, উপকূলীয় পর্যটন, বিনোদনমূলক জলজ ক্রীড়া, ইয়টিং এবং মেরিন ক্রুজ পর্যটন, উপকূলীয় সুরক্ষা, কৃত্রিম দ্বীপ, সবুজ উপকূলীয় বেল্ট বা ডেল্টা পরিকল্পনা, মানব সম্পদ, সামুদ্রিক নিরাপত্তা নজরদারি এবং সামুদ্রিক সমষ্টি স্থানিক পরিকল্পনা বা এমএসপি। বাংলাদেশের সুনীল অর্থনীতির উন্নয়ন সম্ভাবনায় 10টি পয়েন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। 2041 সালের উন্নত বাংলাদেশ গঠনে সমুদ্রে পাওয়া 1,18,813 বর্গ কিলোমিটারের যথাযথ ব্যবহারে সামুদ্রিক অর্থনীতি হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য ট্রাম্প কার্ড। পয়েন্টগুলো হচ্ছে কিছুদিন আগে গৃহীত হয়েছে বাংলাদেশ পরিকল্পনা 2100 বা ডেল্টা প্ল্যান 2100। এ মহাপরিকল্পনায় সমুদ্র অর্থনীতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরিকল্পনায় নীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে 5 ধরনের কৌশল অবলম্বন করা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো সামুদ্রিক সম্পদের বহুমাত্রিক জরিপ দ্রুত সম্পন্ন করা। এর মাধ্যমে সরকার সমুদ্র অর্থনীতিকে কাজে লাগানোর জন্য প্রথম ও প্রধান কাজটি হাতে নিয়েছে। সমুদ্র বিজয়ের ফলে বাংলাদেশ যে অঞ্চলের মালিকানা পেয়েছে সেখানে অন্তত 4টি ক্ষেত্রে কার্যক্রম চালানো হলে 2030 সাল নাগাদ প্রতি বছর প্রায় 2.5 লাখ কোটি মার্কিন ডলার উপার্জন করা সম্ভব। এবং ক্ষেত্র 4টি হচ্ছে তেল, গ্যাস উত্তোলন, মৎস্য সম্পদ আহরণ, বন্দরের সুবিধা সম্প্রসারণ এবং পর্যটন। তাহলে একটা হচ্ছে তেল গ্যাস উত্তোলন করতে হবে, এরপরে হচ্ছে মৎস্য সম্পদ আহরণ করতে হবে, এরপরে হচ্ছে বন্দরের সুবিধা সম্প্রসারণ করতে হবে এবং এরপরে হচ্ছে পর্যটন। এগুলো দিয়ে হচ্ছে প্রতি বছর প্রায় 2.5 লাখ কোটি মার্কিন ডলার অর্জন করা সম্ভব। সুস্থির সামুদ্রিক কার্যক্রমের নিমিত্তে বিশ্বব্যাংক কর্তৃক ব্লু প্রোগ্রামের জন্য $100 মিলিয়ন ফান্ড গঠন করা হয়েছে, যার সাইনিং সম্পাদিত হয়েছে 2018 সালের নভেম্বরে। বাংলাদেশে সামুদ্রিক খাতেও ওয়ার্ল্ড ব্যাংকের বিনিয়োগ সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর তীরে বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও থাই উপকূলে 145 কোটি মানুষের বাস। বাংলাদেশের অবস্থান কেন্দ্রে, ফলে এখানে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা থাকে। বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার ভালো সুযোগ রয়েছে। বর্তমানে বাংলাদেশের ট্রলারগুলো উপকূল থেকে 35 থেকে 40 নটিক্যাল মাইলের মধ্যে মাছ আহরণ করে, কিন্তু আমাদের অর্থনৈতিক অঞ্চল হচ্ছে 200 নটিক্যাল মাইল। আরও বিস্তৃত পরিসরে কাজ করে সমুদ্র অর্থনীতিতে দেশের অর্থনীতি সুদৃঢ় করার বিশেষ সুযোগ রয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতো 2012 সালের মধ্যে বিশ্বের যে 4টি দেশ মাছ চাষে বিপুল সাফল্য অর্জন করবে তার মধ্যে প্রথম হচ্ছে বাংলাদেশ, এরপর হচ্ছে থাইল্যান্ড, তারপর ভারত, তারপর চীন। তাহলে নতুন জলসীমার অধিকার পাওয়ার ব্লু ইকোনমি প্রসারে বাংলাদেশের এই সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাই সমুদ্র খাতের এই সুযোগ লুফে নেওয়া এখন দরকার। ভারত মহাসাগরীয় অঞ্চলের 21টি সদস্য দেশের সংগঠন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, মানে হচ্ছে ইওরা, এর সদস্য হচ্ছে বাংলাদেশ। সুনীল অর্থনীতি নিয়ে এ জোটের বিভিন্ন দেশ কাজ করছে। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হিসাব মতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের 70% আসে সমুদ্রে মাছ আহরণ, সামুদ্রিক খাদ্য ও বাণিজ্যিক সমুদ্র পরিবহন থেকে। প্রায় 3 কোটি লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। এর মধ্যে কেবল সামুদ্রিক মাছ আহরণে নিয়োজিত আছে 50 লাখ মানুষ। এই খাতের আধুনিকায়ন হলে এই সংখ্যা বাড়া কেবল সময়ের ব্যাপার। সিমেন্ট শিল্পে কাঁচামাল ক্লের সন্ধান পাওয়া গেছে বঙ্গোপসাগরের প্রায় 30 থেকে 80 মিটার গভীরে ও গভীর সমুদ্রের ক্লে উত্তোলন করা গেলে বাংলাদেশের সিমেন্ট শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এছাড়া সমুদ্র তলদেশে মহামূল্যবান ইউরেনিয়াম ও থোরিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে। বিশ্বে এই দুটো ধাতুর চাহিদা কীরূপ তা সহজে অনুমেয়। সমুদ্র নির্ভর অর্থনীতি থেকে যদি 4% প্রবৃদ্ধি অর্জন করা যায় তাহলে ভিশন 2041 পূরণ করা সহজ হবে। ফলে আমরা এই সময়ের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছে যাব।
সুনীল অর্থনীতির উন্নয়নের পথে বাংলাদেশের মূল চ্যালেঞ্জগুলো হলো পর্যাপ্ত নীতিমালা ও সঠিক কর্মপরিকল্পনার অভাব, দক্ষ জনশক্তির অভাব, প্রযুক্তিগত জ্ঞানের অভাব, সম্পদের পরিমাণ ও মূল্য সম্পর্কে সঠিক তথ্যের অভাব, মেরিন রিসোর্স ভিত্তিক গবেষণা না হওয়া, সুনীল অর্থনীতি সম্পর্কিত আন্তর্জাতিক ও আঞ্চলিক যোগাযোগের অভাব এবং গবেষণা কার্যক্রম সম্পাদনের জন্য গবেষণা জাহাজ না থাকা। এগুলাই হইতেছে সুনীল অর্থনীতি উন্নয়নের পথে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ। যদি আবার রিপিট করি, পর্যাপ্ত নীতিমালা ও সঠিক কর্মপরিকল্পনার অভাব, দক্ষ জনশক্তির অভাব, প্রযুক্তিগত জ্ঞানের অভাব, সম্পদের পরিমাণ ও মূল্য সম্পর্কে সঠিক তথ্যের অভাব, মেরিন রিসোর্স ভিত্তিক গবেষণা না হওয়া, সুনীল অর্থনীতি সম্পর্কিত আন্তর্জাতিক ও আঞ্চলিক যোগাযোগের অভাব এবং গবেষণা কার্যক্রম সম্পাদনের জন্য গবেষণা জাহাজ না থাকা। বর্তমান সরকার সুনীল অর্থনীতির সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপর বিশেষ নজর দিচ্ছে। সমুদ্র গবেষণা ও মানব সম্পদ উন্নয়নের জন্য সাম্প্রতিককালে সরকার বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট এবং একটি মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে। সমুদ্র অর্থনীতির বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় চুক্তিও হয়েছে। সমঝোতা চুক্তি করার প্রস্তাব দিয়েছে চীন, আগ্রহ প্রকাশ করেছে জাপান। এছাড়া হাতে নেওয়া হয়েছে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ এবং তৈরি করা হচ্ছে সমুদ্র উপকূলীয় এলাকায় তাপ বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া গ্যাস সহ অন্যান্য মূল্যবান সম্পদ উত্তোলন, মৎস্য সম্পদ আহরণ, বন্দরের সুবিধা সম্প্রসারণ ও পর্যটনের ক্ষেত্রে পরিকল্পনা মাফিক কার্যক্রম পরিচালনা করা গেলে 2030 সাল নাগাদ প্রতি বছর $2.5 কোটি আয় করা সম্ভব। অপার সম্ভাবনাময় এই খাতকে কাজে লাগানো জরুরি। সমুদ্রের তলদেশে কী ধরনের সম্পদ রয়েছে, সেগুলো আহরণ করতে হলে কোন ধরনের প্রযুক্তি ও বিশেষজ্ঞ জনবল প্রয়োজন তা পরিকল্পনা মাফিক নির্ধারণ করে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির সুদূর প্রসারী অগ্রযাত্রায় বাংলাদেশ সরকারকে নিতে হবে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্ভরযোগ্য তথ্য উপাত্ত ও সঠিক পরিকল্পনা ও সঠিক পরিসংখ্যান করে বিনিয়োগকারীদের এই খাতে কীভাবে আকৃষ্ট করা যায় এবং এই খাতের কীভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে নজরদারি রাখতে হবে। প্রযুক্তি নির্ভরতা ও দক্ষ জনশক্তি নিয়োগ সম্পর্কে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করতে হবে। বাংলাদেশের সমুদ্র সীমানায় যেসব অনাবিষ্কৃত সমুদ্র সম্পদ আছে সেগুলোর বিজ্ঞানভিত্তিক ও পরিবেশ বান্ধব সংগ্রহ এবং টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে সুনীল অর্থনীতি এগিয়ে থাকা দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন ও পরামর্শ গ্রহণ করার ক্ষেত্রে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, যা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া সমুদ্র বিষয়ে পরিকল্পনা, জাতীয় নিরাপত্তা ও জাতীয় ক্ষমতা বিকাশের জন্য নানা রকম উদ্যোগ নেওয়া এবং সম্পদ সংরক্ষণ, ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য কর্মপন্থা প্রণয়ন, জাহাজ নির্মাণ শিল্প ও সুবিধা বৃদ্ধি এবং পর্যটন ব্যবসা সম্প্রসারণ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সীমা লঙ্ঘন আইন CCRF এর ধারাগুলো সর্বোচ্চ বাস্তবায়ন করতে হবে। এছাড়া সুনীল অর্থনীতি উন্নয়ন ও প্রসারের জন্য সব ধরনের কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত পরিমাণ বাজেট বরাদ্দ করতে হবে। আশা করা যায় আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিবে সুনীল অর্থনীতি। মেগা প্রকল্পের অর্থনৈতিক তাৎপর্য। বাংলাদেশ জন্মের পর গত 52 বছরে যে অবিশ্বাস্য অর্থনৈতিক অগ্রগতি, অবকাঠামো, কৃষি, শিল্প ও সেবা খাতের উন্নয়ন হয়েছে তা বিশ্ববাসীর কাছে ডেভেলপমেন্ট মিরাকল হিসেবে পরিচিতি লাভ করেছে। এই উন্নয়নের পেছনে রয়েছে জনগণের অংশীদারিত্ব, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সফল কর্মতৎপরতা এবং সর্বোপরি সরকারের সময়োচিত পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও নীতি সহায়তা। স্বাধীনতার পর প্রাথমিক পর্যায়ে যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন, দুস্থ অভাবী মানুষের জন্য খাদ্য সংগ্রহ এবং দেশের স্থিতিশীলতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সরকার কয়েক বছর নিরলস পরিশ্রম করে দেশকে অগ্রগতির দিকে নিয়ে আসে। বঙ্গবন্ধুর কৃষি উন্নয়নে সবুজ বিপ্লবের সূচনা করেন এবং সমবায়ের উপর গুরুত্ব আরোপ করেন। অবকাঠামো পুনর্নির্মাণ, নতুন রাস্তাঘাট নির্মাণ সহ মেগা প্রকল্প বাস্তবায়নেও উদ্যোগী হন। 1973 সালে বঙ্গবন্ধু জাপান সফরকালে যমুনা নদীর উপর সেতু নির্মাণের বিষয়ে
জাপান সরকারের সঙ্গে আলোচনা করেন। বঙ্গবন্ধু শাসন আমলে যমুনা সেতু নির্মাণের প্রাক সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরু হয়েছিল। গত শতাব্দীর ৮০ ও ৯০-এর দশকে মেঘনা ও যমুনা নদীর উপর সেতু নির্মাণের মাধ্যমে বাংলাদেশের মেগা প্রকল্প বাস্তবায়নের সূচনা হয়। সড়ক, যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান, ভবন ইত্যাদি অবকাঠামো নির্মাণ সব সরকারের সময়ই জনপ্রিয় ও আকর্ষণীয় ছিল। তবে ২০০৯ সাল থেকে পরপর ৩ মেয়াদে ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকার ফলে বর্তমান সরকারের সময়েই বেশিরভাগ মেগা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হয়েছে। বিশেষ করে সরকার প্রধান শেখ হাসিনার উদ্যোগ, সাহস, উন্নয়নবান্ধব কর্মতৎপরতা, উন্নয়ন সহযোগিতার সরকারের প্রতি আস্থা ও সহযোগিতা মেগা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নকে ত্বরান্বিত করেছে। বর্তমান শতাব্দীর শুরু থেকেই দেশের জিডিপি প্রবৃদ্ধি গড়ে ৪.৫% হারে বাড়তে থাকে, যা ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত গড়ে ৬.৫% হারে বৃদ্ধি পায়। ফলে সরকার মেগা প্রকল্প বাস্তবায়নের সাহসী উদ্যোগ নেয় এবং একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করে দেশের অর্থনৈতিক সামর্থ্যের বহিঃপ্রকাশ ঘটায়। প্রায় ১.৫ দশক ধরে বাংলাদেশ উন্নয়ন অভিযাত্রায় দৃপ্ত পদে এগিয়ে চলেছে। মেগা প্রকল্পের বাস্তবায়ন এই উন্নয়ন অগ্রযাত্রারই অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক ক্যারিয়ারে দেশের সব জেলার প্রত্যন্ত অঞ্চল ভ্রমণ করেছেন এবং দেশের বিভিন্ন অংশের অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হয়েছেন। সেজন্যই নানা ছোট বড় প্রকল্প গ্রহণে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন। এছাড়া আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই দেশ এগিয়েছে পরিকল্পনা মাফিক। পঞ্চবার্ষিকী পরিকল্পনার পাশাপাশি দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা ও শতবর্ষব্যাপী বদ্বীপ পরিকল্পনা ডেল্টা প্ল্যান গ্রহণের মাধ্যমে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে কার্যক্রম নেওয়া হয়েছে। বর্তমান শতাব্দীর শুরুর দশক থেকে অদ্যাবধি বিশ্ব অর্থনীতি বেশ কয়েকবার মন্দার মুখোমুখি হয়েছে। ২০২০ সাল থেকে ২ বছর করোনা মহামারী এবং ২০২১ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর কারণে বিশ্ব অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে পড়ে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন, সরবরাহ চেইনে বিপর্যয়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ইত্যাদি কারণে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিও সমস্যা জর্জরিত হয়। ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন, সরবরাহ চেইনে বিপর্যয় এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ইত্যাদি কারণে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিও সমস্যা জর্জরিত হয়। এই অবস্থায়ও দেশের প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়ন অভিযাত্রা থেমে থাকেনি, বরং নানা প্রতিকূলতার ভেতরেও মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন দেশের কর্মসংস্থান, ভোগ চাহিদা, উৎপাদন ও বাজার ব্যবস্থা সচল রেখেছে। এই পর্যায়ে কয়েকটি মেগা প্রকল্প নিয়ে আলোচনা করা হলে উপরের বক্তব্যের সত্যতা পাওয়া যাবে। পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনের প্রথম মেয়াদে ১৯৯৬ থেকে ২০০১ পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন এবং জাপান সরকার পরিচালিত প্রাক সম্ভাব্যতা যাচাই ফলাফলের ভিত্তিতে ২০০১ সালের ৪ জুলাই মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীকালে ২০০৯ সালে পুনরায় সরকার গঠন করে পদ্মা সেতুর কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নেন। নানা গুজব, আলোচনা সমালোচনায় উন্নয়ন সহযোগী সংস্থাগুলা পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা ও গড়িমসি করলে প্রধানমন্ত্রী ২০১৩ সালের ৩১ জানুয়ারি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। দেশের জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণ একটি অবিশ্বাস্য অর্জন, আমাদের সামর্থ্যের পরিচায়ক, আমাদের সততা এবং প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাসের বিজয়। প্রমত্তা পদ্মা নদীর উপর ১০.৪৮ কিলোমিটার দৈর্ঘ্যের ভায়াডাক্ট সহ সড়ক ও রেল সেতু নির্মাণের ফলে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানীসহ উত্তর ও পূর্বাঞ্চলের জেলাগুলোর সংযোগ স্থাপিত হয়েছে। প্রায় ৩২,৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুর অর্থনৈতিক প্রভাব সুদূরপ্রসারী। দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর অর্থনীতি, যোগাযোগ, উৎপাদন, শিল্পায়ন, পর্যটন ইত্যাদিতে ব্যাপক প্রাণচাঞ্চল্য পরিবর্তন এসেছে। শুধু তাই নয়, ২০২২ সালের ২৫ জুন এই সেতু উদ্বোধনের পরদিন থেকে ১১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত টোল বাবদ ১,১৭১ কোটি ৭২ লাখ টাকা আদায় হয়েছে, যার দৈনিক গড় আদায় হচ্ছে ২,২০ লাখ টাকার উপর।
রেলসহ এই সেতু পুরোদমে চালু হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সহ দেশের আর্থসামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ সংযোজন হবে। আর্থসামাজিক অগ্রগতি গুরুত্বপূর্ণ সংযোজন বলতে গেলে পদ্মা সেতুর বাস্তবায়ন অন্যান্য মেগা প্রকল্পের প্রতিকৃতি হিসেবে বিবেচিত। ঢাকা মেট্রো রেল ঢাকা শহরের যানবাহন সমস্যা নিরসনকল্পে বিশ্বব্যাংকের কারিগরি সহায়তায় 2007 সালে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান গৃহীত হয়। বর্তমান সরকার 2013 সালে এই কৌশলগত পরিকল্পনা আংশিক সংশোধন করে গ্রহণ করে। নগরীর দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে 6টি এমআরটি রুটের একটি MRT-6 জাপান সরকারের আর্থিক সহায়তায় নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা, পরিকল্পনা, টেন্ডার প্রক্রিয়া ইত্যাদি 2011 থেকে 15 সাল পর্যন্ত শেষ করে 2016 সালের জুনে প্রধানমন্ত্রী নির্মাণ কাজ উদ্বোধন করেন। গত বছরের 28 ডিসেম্বর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত অংশ প্রধানমন্ত্রী কর্তৃক আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ঢাকা মেট্রো রেল চালু হয়। গত 4 নভেম্বর মতিঝিল পর্যন্ত মোট 2.10 কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেল চালু করা হয়েছে। রুট আরও 1.16 কিলোমিটার বাড়িয়ে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ করা হবে। আশা করা যাচ্ছে 2024 সালের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ সমাপ্ত হলে উত্তরা কমলাপুর রুটে মেট্রো রেল পুরোদমে চালু হবে। বর্তমানে মেট্রো রেলে প্রতিদিন 1 লাখের বেশি যাত্রী ভ্রমণ করছে। মেট্রো রেল চলাচল ঢাকার জনগণের মধ্যে বিপুল সাড়া জাগিয়েছে। এই রুটের সাফল্যজনক চালুর পর অন্য কয়েকটি MRT লাইন নির্মাণের ব্যাপারে ইতিমধ্যে জাপান সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা বিমানবন্দর থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত, কাওলা থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত প্রায় 21 কিলোমিটার দূরত্ব সহজে অতিক্রমের জন্য তথা ঢাকা শহর বাইপাস করে উত্তরবঙ্গ থেকে ভারী যানবাহন সহ যাত্রীবাহী বাস চলাচলের জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় 2010 সালে, যার নির্মাণ কাজ উদ্বোধন হয় 2011 সালের প্রথম দিকে। এটি দেশের প্রথম ও সর্ববৃহৎ PPP বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্প। নানা কারণে এই প্রকল্প নির্মাণে কিছুটা বিলম্ব হয়। 2023 সালের 2 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে ফার্ম গেট পর্যন্ত প্রায় 10 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক চালুর উদ্বোধন করেন। ফার্ম গেট পর্যন্ত আংশিক চালুর উদ্বোধন করেন। এরপরে 2024 সালের জুনের মধ্যে সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হলে এক্সপ্রেসওয়েটি পূর্ণাঙ্গভাবে চালু হবে। এই উড়াল সড়ক থেকে বিভিন্ন স্থানে উঠে নামার জন্য র্যাম্প সহ 27 কিলোমিটার, মোট দৈর্ঘ্য হবে 46.73 কিলোমিটার। ঢাকা আশুলিয়া এবং একটি উড়াল সড়ক নির্মিত হচ্ছে। ঢাকা আশুলিয়া এবং একটি উড়াল সড়ক নির্মিত হচ্ছে। উভয় এক্সপ্রেসওয়ে যুক্ত হলে ঢাকা ইপিজেড ও উত্তরবঙ্গের সঙ্গে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি ঢাকার যানজট নিরসন, পরিবহন সময় সাশ্রয় ও ব্যয় কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল। কর্ণফুলী টানেল নির্মাণের প্রাক সম্ভাব্যতা সমীক্ষা শুরু হয় 2011 সালে। বাংলাদেশ ও চীন সরকার G2G অর্থায়নে টানেল নির্মাণ করে। এই টানেল নির্মাণে ব্যয় হয়েছে 10,690 কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য 6,070 কোটি এবং বাকি 4,620 কোটি টাকা বাংলাদেশ সরকারের অর্থায়ন। 2016 সালের অক্টোবরে মূল নির্মাণ কাজ শুরু হয়ে 2023 সালের অক্টোবরে শেষ হলে এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। 3.32 কিলোমিটার দীর্ঘ এই টানেলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু টানেল। এই টানেল চট্টগ্রাম আনোয়ারের শিল্পাঞ্চলকে ইপিজেড, কক্সবাজার সমুদ্র সৈকত সহ পার্বত্য জেলার সঙ্গে চট্টগ্রাম শহরের যোগাযোগ সহজ করবে। চীনের সাংহাই শহরের আদলে কর্ণফুলীর দুই তীরে গড়ে উঠবে নান্দনিক শহর। শিল্প, বিদ্যুৎ অবকাঠামো ও পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে এই টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। 7 অক্টোবর 2023 প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। তবে এটি বিমান ও যাত্রী চলাচলের জন্য এখনও খুলে দেওয়া হয়নি। ইতিমধ্যে এই টার্মিনালের প্রায় 85% কাজ শেষ হয়েছে।
2019 সালের 30 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করেন। জাপানের মিৎসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসাং এভিয়েশন এই টার্মিনালের নির্মাণ কাজ করছে। এর নির্মাণে ব্যয় ধরা হয়েছে 21,300 কোটি টাকা। এর মধ্যে 5,000 কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার, বাকি টাকা জাপান সরকারের ঋণ সহায়তা। এই টার্মিনাল চালু হলে বছরে সেবা পাবেন প্রায় 1,20,00,000 যাত্রী। বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2টি টার্মিনাল রয়েছে। এই 2 টার্মিনালের মোট আয়তন হচ্ছে 1,00,000 বর্গমিটার। দ্বিতীয় টার্মিনালের আয়তন হবে হচ্ছে 2,30,000 বর্গমিটার। সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরের আদলে নির্মিত এই টার্মিনাল চালু হলে পৃথিবীর নামকরা এয়ারলাইনগুলো ঢাকায় তাদের বিমান চলাচল শুরু করবে বলে আশা করা যাচ্ছে। রাজস্ব সংগ্রহ সহ দেশের অর্থনৈতিক উন্নয়নে এ বিমানবন্দর হবে আরও একটি মাইলফলক। রূপপুর পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ সরবরাহের ঘাটতি সমস্যা নিরসনে অন্য বহু দেশের মতো বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়। সে লক্ষ্যে বন্ধুরাষ্ট্র রাশিয়ান ফেডারেশনের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্র 2010 সালে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করে প্রায় $12 বিলিয়ন নির্মীয়মান এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে। এই প্ল্যান্টের 2টি ইউনিট প্রতিটিতে 1200 মেগাওয়াট করে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। প্রথম ইউনিটটি 2023 সালের ডিসেম্বরে এবং দ্বিতীয়টি হচ্ছে 2024 সালের জুন নাগাদ বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রস্তুত হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারীর কারণে প্রকল্পটি বেশ অনেকটা পিছিয়ে গেছে। ইতিমধ্যে রাশিয়া থেকে ইউরেনিয়াম এনে টেস্ট রান করা হয়েছে। পুরোদমে উৎপাদন শুরু হলে দেশে বিদ্যুৎ সরবরাহে কোনো ঘাটতি থাকবে না বলে আশা করা যাচ্ছে। উপরের মেগা প্রকল্পগুলো ছাড়াও গত এক যুগে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও রাষ্ট্রের ঋণ সহায়তা নিয়ে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের কাজ শেষ করেছে। কোনোটির বাস্তবায়ন চলমান রয়েছে, যেমন মাথারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, মহেশখালী গভীর সমুদ্রবন্দর, চট্টগ্রাম কক্সবাজার রেল সংযোগ, পূর্বাঞ্চল 300 ফুট প্রশস্ত এক্সপ্রেসওয়ে, যমুনা নদীতে বিকল্প রেল সেতু নির্মাণ, খুলনা মোংলা রেল প্রকল্প, আখাউড়া আগরতলা রেল সংযোগ, পায়রা গভীর সমুদ্রবন্দর, ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা ইত্যাদি। এসব মেগা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাহসী ও দূরদর্শী পদক্ষেপের ফসল। সরকারের ধারাবাহিক স্থায়িত্ব, স্থিতিশীলতা এবং দেশের সার্বিক অর্থনীতির আকার বৃদ্ধির কারণে মেগা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হয়েছে। কারণ বৈদেশিক ঋণের পাশাপাশি প্রতিটি প্রকল্পেরই সরকারি অংশ থাকে। 1.5 দশক ধরে প্রায় 6.5% জিডিপি প্রবৃদ্ধির কারণে অনেক মেগা প্রকল্প বাস্তবায়নের সামর্থ্য অর্জিত হয়। এসব প্রকল্প বাস্তবায়নকালে এবং বাস্তবায়ন পরবর্তী সময়ে দেশের কর্মসংস্থান, রাজস্ব আহরণ, অভ্যন্তরীণ উৎপাদন এবং ভোগ চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। 2-1টি প্রকল্প ছাড়া অধিকাংশ প্রকল্পের রেট অফ রিটার্ন ধনাত্মক প্রমাণিত হয়েছে। মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশে কারিগরি জ্ঞান সম্পন্ন জনবল তৈরি হচ্ছে, সরকারি কর্মকর্তাদের অভিজ্ঞতা বাড়ছে, সর্বোপরি আন্তর্জাতিক মানের কাজের অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পন্ন বেশ কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ফলে ভবিষ্যতের প্রকল্প বাস্তবায়ন সহজতর হবে। উন্নয়নের লাইফলাইন এই প্রকল্পগুলো যেমন জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হচ্ছে, তেমনি নানা ক্ষেত্রে জনদুর্ভোগ প্রশমিত করছে। ইসরায়েল ফিলিস্তিন হামাস ফাতা বৈরিতা শুরু হয়েছিল যেভাবে, বিবিসি নিউজ ওয়ার্ল্ড, এটা খুবই ইম্পর্ট্যান্ট আন্তর্জাতিকের জন্য। সম্প্রতি ইসরায়েলে হামাসের হামলা এবং এর জবাবে গাজায় ইসরায়েলের লাগাতার পাল্টা হামলার ঘটনায় ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে বিক্ষোভের জোয়ার বয়ে যাচ্ছে। যদিও আসল ঘটনা হলো ফিলিস্তিনি জনগণ প্রতিনিধিত্বকারী প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েক দশক ধরে মতবিরোধ চলছে। এই কারণে তাদের পক্ষে নিজেদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার মতো প্রধান লক্ষ্যগুলো অর্জন করা কঠিন হয়ে পড়েছে বলে মনে করা হয়।
ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এই দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল 2007 সালের জুন মাসে। সে সময় গাজা উপত্যকায় হামাস এবং ফাতার লড়াইয়ে বহু মানুষ হতাহত হয়েছিল। এই সশস্ত্র সংঘাত গাজার যুদ্ধ নামেও পরিচিত। এই লড়াই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে এত গভীর বৈরিতা সৃষ্টি করেছিল যে সেই সংঘাতের চিহ্ন আজও বয়ে বেড়াতে হচ্ছে। 2006 সালে ফিলিস্তিনের পার্লামেন্ট নির্বাচনে ফাতাহ হেরে যাওয়ার পর এবং হামাস যোদ্ধারা গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর এই সহিংসতা শুরু হয়। ওই সংঘাতের ফলে ফিলিস্তিনের যৌথ সরকারের বিলুপ্তি ঘটে এবং ফিলিস্তিন ভূখণ্ডে শাসনভার ভাগ হয়ে যায়। ফিলিস্তিনের দুই অংশ, পশ্চিম তীর ফাতাহ এবং গাজা হামাসের শাসনে চলে যায়। যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক নাথান ব্রাউনি বিবিসি মুন্ডুকে বলেছেন, হামাস এবং ফাতার মধ্যে 2007 সালের সংঘাতে প্রচুর রক্তপাত হয়েছিল। তারপর থেকে তাদের মধ্যে তিক্ততা আরও তীব্র হয়। সেই মুহূর্ত থেকে ফিলিস্তিন অঞ্চল এবং তাদের নেতারা ভিন্ন ভিন্ন পথ অনুসরণ করে। হামাস ও ফাতাহ প্রতিষ্ঠা। ফিলিস্তিনের বিভিন্ন ইসলামী গোষ্ঠীর মধ্যে হামাস হলো সবচেয়ে বড় এবং হামাস নামটি এসেছে আরবি ভাষায় ইসলামিক প্রতিরোধ আন্দোলনের সংক্ষিপ্ত রূপ থেকে। হামাসের আবির্ভাব হয়েছিল 1987 সালে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি বিদ্রোহ বা প্রথম ইন্তিফাদার মাধ্যমে। সেই সময় এটি মিশরের মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখা হিসেবে পরিচিত ছিল। এরপর 1991 সালে মোহাম্মদ দেইফের নেতৃত্বে হামাসের মিলিশিয়া এবং সশস্ত্র বাহিনী আল কাসেম ব্রিগেড প্রতিষ্ঠিত হয়। মোহাম্মদ দেইফ ছিলেন ওই ব্রিগেডের কমান্ডার। হামাস বা কিছু ক্ষেত্রে আল কাসাম ব্রিগেডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েল এবং পশ্চিমা বাহিনী। হামাস হলো ইসলামের সুন্নি অনুসারীদের একটি সশস্ত্র গোষ্ঠী যাকে ইরান সহ বিভিন্ন দেশ সমর্থন দিয়ে আসছে। আজ থেকে 16 বছর আগে গাজা উপত্যকা থেকে ফাতাহকে হটিয়ে দেওয়ার পর তারাই গাজা নিয়ন্ত্রণ করে আসছে। এরপর থেকে গাজা উপত্যকায় অবরোধ আরোপ করে ইসরায়েল। সেখানে পণ্য ও সাধারণ মানুষ চলাচল সীমিত করতে নানা বিধিনিষেধ আরোপ করা হয়। ফাতাহ হল প্যালেস্টাইন ন্যাশনাল লিবারেশন মুভমেন্টের আরবি অনুবাদের বিপরীত সংক্ষিপ্ত রূপ এবং ফিলিস্তিনের বৃহত্তম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল এবং এই দলটি পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধান চালিকা শক্তি। 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধের ঠিক এক দশক পর 1959 সালে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত সেখানকার আন্দোলন কর্মীদের নিয়ে গঠিত হয় পিএলও। শুরুর দিকে ফাতাহ সশস্ত্র উপায়ে ইসরায়েলি সরকারের বিরোধিতা করলেও পরে দলটি 1980-এর দশকে কূটনৈতিক উপায়ে সংঘর্ষ সমাধানের চেষ্টা করে, যা শেষ পর্যন্ত অসলো চুক্তিতে গড়ায়, অর্থাৎ ইসরায়েল ও ফিলিস্তিন নামে দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রস্তাব দেওয়া হয়, যদিও ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল হামাস। মৌলিক পার্থক্য: ফাতাহ ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকৃতি দেয় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 242 নম্বর প্রস্তাবনার পক্ষে সম্মতি জানায়। 1967 সালের 6 দিনের যুদ্ধ বা আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল যে অঞ্চলগুলো দখল করেছিল সেখান থেকে ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহারের বিষয়ে ওই প্রস্তাবনায় উল্লেখ ছিল। সেই যুদ্ধে ইসরায়েল সিনাই উপদ্বীপ, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম, গাজা উপত্যকা এবং গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে, অর্থাৎ সেই যুদ্ধের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণাধীন যতটুকু অংশ ছিল তার চেয়ে 3 গুণ বেশি অংশ দখল করে নেয় ইসরায়েল। অন্যদিকে হামাস ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না, বরং এই সশস্ত্র গোষ্ঠীটি তাদের 1988 সালের প্রতিষ্ঠা সনদে বর্তমান ইসরায়েল সহ ফিলিস্তিন অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথা ঘোষণা করেছে। 2017 সালে স্বাক্ষরিত একটি নতুন নথিতে তারা 1967 সালের যুদ্ধের আগে বিদ্যমান সীমানাকে ফিলিস্তিনি রাষ্ট্রের ভিত্তি হিসেবে স্বীকার করে যেখানে জেরুজালেম হবে রাজধানী। নথিতে জোর দেওয়া হয়েছে যে হামাসের লড়াই ইহুদিদের বিরুদ্ধে নয়, বরং দখলকারী ইহুদিদের হানাদারদের বিরুদ্ধে। দুটি রাজনৈতিক দলের লক্ষ্য একটি একক ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্টতই ভিন্ন। ফাতাহ কখনো কখনো আল ফাতাহ নামে পরিচিত। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা ফিলিস্তিনি প্যালেস্টাইন অথরিটির বৃহত্তম রাজনৈতিক দলের নেতা হলেন মাহমুদ আব্বাস। তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ফাতাহ নিজেদের একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসেবে সংজ্ঞায়িত করে।
এই জন্য তারা ইসরায়েলিদের সঙ্গে আলোচনা করতে পারে, সেই সাথে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে পারে। যেখানে কিনা হামাস ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং একটি ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য সশস্ত্র পথ বেছে নিয়েছে। দ্বিমুখী মতভিন্নতা। ইসরায়েলের বিরুদ্ধে গাজা থেকে শুরু হওয়া সহিংস হামলায় বিরোধিতা করেছেন ফাতাহ নেতারা। এই কারণে হামাসেরা মনে করে ফিলিস্তিনের স্বার্থ রক্ষার ক্ষেত্রে পশ্চিম তীরের ফিলিস্তিন কর্তৃপক্ষ একটি দুর্নীতিগ্রস্ত প্রতিনিধি। নিজেদের লক্ষ্য অর্জন করতে না পারার পেছনে এই দুই দল একে অপরকে দোষারোপ করে। ওয়াশিংটন ডিসির আরব সেন্টারের ফিলিস্তিন ইসরায়েল কর্মসূচির প্রধান ইউসুফ মুনায়ের বলেছেন, এই দুটি দল বিশ্বকে ঘিরে ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে, সেই সাথে মতাদর্শ ও জনমত ঘিরেও তাদের মতভিন্নতা রয়েছে। উভয়ই ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের বিরোধিতা করে, কিন্তু উভয়ই তাদের লক্ষ্য অর্জনের জন্য ভিন্ন ভিন্ন উপায়ে বিশ্বাস করে, তিনি উল্লেখ করেন। মুনায়ার বলেন, সমস্যা হলো মৌলিক পার্থক্যগুলো বেশ প্রকট, এতটাই বিরোধপূর্ণ যে কারো কারো ধারণা ফাতাহ ইসরায়েলিদের নিরাপত্তা দেওয়ার ঠিকাদারি নিয়েছে, কারণ এতদিনও কোনো সুনির্দিষ্ট ফলাফল না দেখে তারা হতাশ। বরং তারা মনে করেন যে ইসরায়েলের সাথে আলোচনার ফলে ফিলিস্তিনের লাভ কিছুই হয়নি, বরং ইসরায়েল তাদের দখল চালিয়ে গেছে। অন্যদিকে তারা হামাসকে সন্ত্রাসীদের গোষ্ঠী হিসেবে বিবেচনা করে, কারণ ইসরায়েলের সাথে আলোচনার মাধ্যমে অর্জন করা যেতে পারে এমন সম্ভাব্য অগ্রগতিকে তারা ঠেকিয়ে রেখেছে। অস্ত্র চুক্তি। কয়েকজন বিশেষজ্ঞদের মতে হামাস এবং ফাতাহর মধ্যে দ্বন্দ্বের সূচনা হয়েছিল 1993 সালের অস্ত্র চুক্তির সময় থেকে। অস্ত্র চুক্তিকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে অস্থায়ী শান্তি চুক্তি হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ফিলিস্তিন কর্তৃপক্ষ গঠিত হয়, যার বর্তমানে সভাপতিত্ব করছেন মাহমুদ আব্বাস। এই চুক্তির মাধ্যমে ফিলিস্তিন কর্তৃপক্ষকে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকার কিছু অংশের উপর সীমিত কর্তৃত্ব প্রদান করা হয়। চুক্তিটি পিএলও নেতা ইয়াসির আরাফাত এবং নির্বাসনে থাকা অন্যান্য ফিলিস্তিনিদের দেশে ফেরার অনুমতি দেয়। অনেকে এই চুক্তিকে একটা স্থায়ী শান্তি চুক্তি অর্জনের সূচনা হিসেবে দেখেছেন এবং এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। হামাসরা, যারা এই চুক্তির বিরোধিতা করেছিল, তারা মনে করে চুক্তির মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে ফিলিস্তিনের জাতীয় স্বার্থ বিক্রি করে দেওয়া হয়েছে। এর ফলে হামাস এবং ফাতাহর মধ্যে দ্বন্দ্ব আরও প্রকট হয়ে ওঠে, যা আজও অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন ওই চুক্তির মাধ্যমে হামাস এবং ফাতাহ পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে, অর্থাৎ তাদের মধ্যে বৈরিতা নিরসনের আর কোনো পথ খোলা থাকলো না। অর্থ এবং অস্ত্র নিয়ন্ত্রণের লড়াই। কিছু পর্যবেক্ষকেরা মনে করেন হামাস এবং ফাতার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব থেকে ইসরায়েল উপকৃত হচ্ছে, এমনকি এর মাধ্যমে তারা নিজেদের শত্রুকে দুর্বল করতে উৎসাহিত হচ্ছে। অন্যদের ধারণা ফিলিস্তিনের এই দুই দলের বৈরিতার মূল কারণ হলো নেতৃত্বের সংঘাত। মিডল ইস্ট ইনস্টিটিউটের IMI জ্যেষ্ঠ গবেষক এবং পলিসির ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান কাটুলিস BBC মুন্ডুকে বলেছেন, বৈরিতা হলো ক্ষমতার সাথে সম্পর্কিত বিষয়। তার মতে এর সাথে আদর্শগত পার্থক্য থাকার কোনো সম্পর্ক নেই। এটি মূলত দুই দলের নেতাদের মধ্যে দ্বন্দ্ব, যারা নিজেদের অঞ্চলে সমর্থন আদায় করে ক্ষমতায় টিকে থাকতে চায়। এক কথায় বৈরিতা মানেই হলো অর্থ এবং অস্ত্রের নিয়ন্ত্রণ কার হাতে রয়েছে। এটাই মূলত ক্ষমতার মূল ভিত্তি। মিস্টার কাটুলিসের মতে উভয় দলেরই গ্রহণযোগ্যতার ঘাটতি রয়েছে, যা তাদের কর্মকাণ্ডে গভীরভাবে প্রভাব ফেলছে। এই কারণে ফাতাহ এবং হামাসের মধ্যে ফাটল ক্রমশ বাড়ছে। এই দ্বন্দ্ব ফিলিস্তিনের স্বার্থকে প্রভাবিত করছে, কারণ এটি অভিজাতদের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব। তিনি জানান, তারা অনেক জনপ্রিয় সমর্থন হারিয়েছে, কারণ কোনো দলই দীর্ঘমেয়াদী সমাধান আনতে পারেনি, বলেছেন কাটুলিস। ফিলিস্তিনিদের মধ্যে হতাশা। হামাস এবং ফাতাহর মধ্যে এই বৈরিতা বা দ্বন্দ্ব ফিলিস্তিনের স্বার্থকে নানাভাবে প্রভাবিত করছে। নাথান ব্রাউন ব্যাখ্যা করেছেন, দুই দলের এই বিভক্তি ফিলিস্তিনিদের গভীরভাবে প্রভাবিত করেছে। তারা কাকে দোষারোপ করবে সাধারণ মানুষের মধ্যে, সেটা নিয়েও মতবিরোধ রয়েছে।
যখন তারা একে অপরের সাথে সমঝোতার উদ্যোগ নেয় তখন তারা সমাধানের উপায় না খুঁজে তাদের মতপার্থক্যের উপর জোর দেয়। তিনি যোগ করেন, পরিস্থিতি জটিল কারণ একটি প্রশ্ন থেকেই যায় যে কারা আসলে ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে 75 বছর পেরিয়ে গেছে। ফিলিস্তিনিদের একটা বড় অংশ এই দেখে হতাশ যে তাদের প্রত্যাশা এখন অর্জন করতে পারেনি, না কূটনৈতিক উপায়ে না সশস্ত্র উপায়ে। বিশ্লেষকরা মনে করেন এই অচল অবস্থার কারণে হামাস তাদের সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে মানুষের ব্যাপক সমর্থন আদায় করতে পেরেছিল। অন্তত গাজায় তারা অনেক সমর্থন পায়। বর্তমান সংকটময় পরিস্থিতিতে হাজার হাজার মানুষ হতাহত হওয়ার আগ পর্যন্ত হামাস এই সমর্থন পেয়েছে। বর্তমান সংকটময় পরিস্থিতিতে হাজার হাজার মানুষ হতাহত হওয়ার আগ পর্যন্ত হামাস এই সমর্থন পেয়েছে। সো এখানে বাংলা সম্পাদকীয় শেষ। এটার ক্রেডিট আমরা দিতে গেলে এটা হচ্ছে এগুলোতে বিভিন্ন পত্রিকা থেকে না, তবে এগুলো কম্পাইল করেছেন একই সাথে হচ্ছে ইঞ্জিনিয়ার্স পিসিএস কেয়ার। আপনারা যে কোনো ধরনের কোর্স সেশন হচ্ছে এটা দেখতে পারেন।